ওকে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের পুনরায় স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নতুন একটা কবিতা, যেটা ইংলিশ লিটারেচারে ওয়ান অফ দ্য বেস্ট পোয়েম বলা চলে। শেক্সপিয়ারের সনেট 18, শ্যাল আই কম্পেয়ার দি। তাহলে আমার চলে যায় এই কবিতাটা সম্বন্ধে ডিটেল জেনে নিই। তার আগে শেক্সপিয়ার সম্বন্ধে দু চার কথা অবশ্যই জেনে নিতে হবে, বিকজ হি ওয়াজ দ্য মোস্ট ফেমাস পোয়েট, মোস্ট ফেমাস ড্রামাটিস্ট, নভেলিস্ট। ঠিক আছে, তাহলে তার সম্বন্ধে দু চার কথা জেনে নিয়ে আমরা কবিতায় চলে যাব। তাহলে চলো, সঙ্গে থাকো, লেটস গো। ওকে বন্ধুরা, তাহলে চলো পড়বো আজকে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18, যার টাইটেল হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি। এই কবিতাটার কোনো টাইটেল নেই, সনেট নাম্বার, তিনি যতগুলো সনেট লিখেছিলেন সেগুলো নাম্বার অনুযায়ী আছে, তাই কবিতার প্রথম লাইনগুলোকেই টাইটেল হিসাবে ধরা হয়। তাহলে এই কবিতাটাও প্রথম লাইন যেটা রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি, সেটাকেই এটার টাইটেল হিসাবে ধরা হবে। কবিতাটা জানার আগে আমরা কবি সম্বন্ধে দু চার কথা আমরা জেনে নিই। উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা জানোই যে ইংলিশ লিটারেচারে সব থেকে ফেমাস যাকে বলা হবে, পোয়েটই বলো আর না ড্রামাটিস্টই বলো, যার কথা সর্বপ্রথম আমাদের মাথায় আসে তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ার was an English poet, playwright and actor. He was born on 26th April 1564 in Stratford upon Avon. এই 1564 সালে 26 এপ্রিল তিনি জন্মগ্রহণ করেছেন বলে ধরা হয়। বার্ড অফ অ্যাভন নাম তাকে আখ্যা দেওয়া হয়েছিল। তিনি সর্বকালের সেরা কবি হিসাবে ইংল্যান্ডের। এছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের লাইফ হিস্ট্রি বলতে গেলে আমাকে প্রচুর যা বলতে হবে, যতই বলি না কেন খুবই কম। তো এই কবিতাটার প্রসঙ্গে সামান্য আমি তার ব্যাপারে বলে দিলাম, এবং তোমরা যদি এক্সট্রা জানতে চাও অবশ্যই তোমরা গুগল করে নিতে পারো। এখন এই সনেটটা কিভাবে এলো? এই সনেটটা দেখো, শেক্সপিয়ার রোট 154 সনেটস। তিনি মোট 154টা সনেট লিখেছেন, যেগুলো পাবলিশ হয়েছিল 1609-এ কোয়ার্টো বলে একটা প্রতিবেদন। ঠিক আছে, কভারিং থিমস, যেগুলোর প্রত্যেকটা থিম ছিল আলাদা আলাদা, যেমন প্যাসেজ অফ টাইম ছিল, মর্টালিটি ছিল, লাভ ছিল, বিউটি, ইনফাইডেলিটি, জেলাসি, মানুষের যত ধরনের প্রক্ষোভিক বিষয় রয়েছে সব বিষয় নিয়ে তিনি এই সনেটগুলো রচনা করেছিলেন। তাহলে এই 154টা সনেটের মধ্যে এই প্রথম 126টা সনেট অ্যাড্রেস করেছিলেন একজন অ্যানোনিমাস ইয়াং ম্যানকে, যাকে রিসার্চাররা বা বিভিন্ন ক্রিটিক তারা যেটুকু রিসার্চ করে পেয়েছেন তাতে একজন ইয়াং ম্যান, যাকে ফেয়ার ইউথ বলে ডাকা হতো, এবং অনেক ক্রিটিক এটাকে মিস্টার WH বলেও সম্বোধন করেছেন। যারা ফেয়ার ইউথ বলছেন তারা মনে করেছেন তিনি হতে পারেন আর্ল অফ সাউদাম্পটন। অর্থাৎ আর্ল অফ সাউদাম্পটন শেক্সপিয়ারের খুব কাছের একজন ভালো বন্ধু ছিল, তার সঙ্গে ফ্রেন্ডশিপ যেটা ছিল খুবই ক্লোজ, এবং আর্ল অফ সাউদাম্পটন দেখতে অনেকটা মানে ফেয়ার ছিল, খুব ফর্সা এবং সুপুরুষ ছিলেন, হ্যান্ডসাম ছিলেন। সেই জন্য অনেক ক্রিটিক এটার উপরেই জোর দিয়েছেন যে এই প্রথম 126টা সনেট তার উদ্দেশ্যেই লেখা। এছাড়া বিভিন্ন মতবাদ রয়েছে। আর্ল অফ সাউদাম্পটন একজন মেল, শেক্সপিয়ারও মেল, তাহলে মেল হয়ে মেলের উদ্দেশ্যে কেন লিখবেন, এর সম্বন্ধেও অনেকে বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। কেউ বলেছেন যে শেক্সপিয়ার হয়তো ওই আর্ল অফ সাউদাম্পটনের বা ফেয়ার ইউথের লেডি লাভ নিজেকে কল্পনা করে অন বিহাফ অফ লেডি লাভ তিনি এই সনেটগুলো তার উদ্দেশ্যে লিখেছেন। আবার অনেকে বলছেন মেল টু মেল যে ভালোবাসা সেটাও সম্ভব, সুতরাং এটার উদ্দেশ্য অনেকে যুক্তি দেখিয়েছেন। আবার কেউ বলছেন যে এই ফেয়ার আর্ল অফ সাউদাম্পটন দেখতে অনেকটা
লেডি লাইক ফেস ছিল, ঠিক আছে, অনেকটা হ্যান্ডসাম না বলে অনেকটা মেয়েলি ফেস ছিল, সুতরাং তাকে তার লেডি লাভ কল্পনা করে তিনি এই সনেটগুলো রচনা করেছিলেন। বলে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিটিক্সের মতবাদ রয়েছে, বলে আমরা যেটা সবথেকে বেশি জনপ্রিয় সেটা ধরে নেব যে আর্ল অফ সাদার্নকে অর্থাৎ দ্য ফেয়ারউইথকে উদ্দেশ্য করে এটাকে লেখা হয়েছিল এই সনেটগুলোকে। 126টা সনেট, প্রথম 126টা সনেট, ঠিক আছে। এবং পরের যে 28টা সনেট সেগুলো অ্যাড্রেস করা হয়েছিল একটা ইয়াং ওমেনকে, ঠিক আছে, যাকে ডার্ক লেডি বলা হয়। এই ডার্ক লেডি, তার পরিচয় কিন্তু আমরা জানা যায়নি কে এই ডার্ক লেডি, শেক্সপিয়ারের কল্পিত কোনো নারী না শেক্সপিয়ারের ইন রিয়েল সেই নারী বিদ্যমান ছিল কিনা সেগুলো সম্বন্ধে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নেই, তাকে ডার্ক লেডি হিসাবেই রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখবো তাহলে আমাদের সনেট নাম্বার 18টা কোন পর্যায়ে পড়ছে না, দিস সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেস টু দ্য ফেয়ারউইথ, কারণ প্রথম 126টা সনেট যেহেতু ওই ফেয়ারউইথকে উদ্দেশ্য করে লেখা, মিস্টার ডাব্লিউএইচ কে উদ্দেশ্য করে লেখা। এই সনেটে কি দেখতে পাবো, ইন দিস সনেট দ্য পোয়েট প্রেজেস দ্য লাভলিনেস অ্যান্ড ইউথফুলনেস অফ হিজ অ্যানোনিমাস ফ্রেন্ড। তার যে অজানা বন্ধু, আমরা জানি না, সেই বন্ধুকে উদ্দেশ্য করে লাভলিনেস অর্থাৎ বন্ধুর যে ক্যারেক্টার বা বন্ধুত্ব রিলেশনশিপটা, ঠিক আছে, তার ফেয়ারনেসটা, তার সৌন্দর্যটাকে, বন্ধুত্বের সৌন্দর্য, তার ফিজিক্যাল যে বিউটি সেটাকেও তিনি এখানে প্রেজ করেছেন। তার ইউথফুলনেস, তার যে উচ্ছলতা, ঠিক আছে, তার যে লাভলি নেচার সেটাকে তিনি প্রেজ করেছেন এবং এটাকে ইমর্টাল করার ব্যাপারে বলেছেন, ঠিক আছে। সেটা হচ্ছে বেসিক থিম, ইমর্টালাইজেশন অফ বিউটি অফ দ্য ফ্রেন্ড, ঠিক আছে। এবারে লাইন বাই লাইন আমি অ্যানালিসিস করব। দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই প্রথম লাইনটায় এটাকে টাইটেল রাখা হয়েছে, ঠিক আছে। এই সামার্স ডে, আরও বিভিন্ন ধরনের ছবি দেওয়া যেতে পারে। সামার্স ডে কেন বলা হয়েছে, সামার্স ডে হচ্ছে ইংল্যান্ডের একটা মনোরম সিজন, ঠিক আছে, খুব প্লেজেন্ট সিজন। আমাদের যেরকম প্লেজেন্ট সিজন এখানে উইন্টারকে ধরা হয় বা স্প্রিংকে ধরা হয়, তো সেই রকম যেহেতু ইংল্যান্ড শীতকালীন দেশ, সেখানকার ঠান্ডা আবহাওয়ার দেশ, তাই সেখানে গ্রীষ্মকাল এলে সেটা খুব মনোরম লাগে, ঠিক আছে। তাই সেলাই কম্পেয়ার দে সামার্স ডে, এই কবিতাটা লাইন বাই লাইন আমি বিশ্লেষণ করব, তখন এটা আমি উল্লেখ করব। তাহলে প্রথম বন্ধু চলে আসি, ফার্স্ট লাইন আমি নিয়ে নিলাম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দেখো এখানে তোমরা কতগুলো পুরনো ওয়ার্ড পাবে, এই যে ধরুন দিটা, এই দি মানে কি, এই দি হচ্ছে আগেকার যুগে মানে কবিরা কিছু ওল্ড ইংলিশ ওয়ার্ড, যেটাকে আর্কেইক ওয়ার্ডও বলা হয়ে থাকে, সেগুলো ইউজ করতেন তার পোয়েটিক ব্যাপারে, ঠিক আছে, পোয়েমের উচ্চারণ ভঙ্গি বা বিভিন্ন সৌন্দর্য প্রকাশের ব্যাপারে এগুলো ইউজ করতেন, হামেশা ইউজ করতেন। এখন এগুলোর মানে এবং এগুলো উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এটা কবিতাটা অরিজিনালি রয়েছে তাই এই পুরোনো ওয়ার্ডগুলো রয়ে গেছে। এগুলোর মানে হচ্ছে যেমন দিটার মানে হচ্ছে ইউ, ওকে, ওল্ড ইংলিশ ওয়ার্ড, এটা আর্কেইক ওয়ার্ড। তাহলে মানেটা কি হলো, শ্যাল আই কম্পেয়ার দি, তোমাকে কি আমি কম্পেয়ার করব, অর্থাৎ তুলনা করব কিসের সঙ্গে, টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। এই সামার্স ডে, দেখো প্রথমেই কবিতাটা শুরু হয়েছে একটা কোশ্চেনের উপর দিয়ে। কোশ্চেন, এটাকে বলা হচ্ছে পোয়েটিক কোশ্চেন। এই পোয়েটিক কোশ্চেন কি জিনিস না, এই কোশ্চেনটার মানে করা হয় নিজেকেই কোশ্চেন করা, যেমন এখানে শেক্সপিয়ার নিজেকেই কোশ্চেন করছেন এবং নিজেই তার উত্তর দেবেন। তার উত্তর জানা রয়েছে, তিনি যুক্তি লাগিয়ে সত্যিকারের ফাইনাল অ্যান্সারও তিনি দেবেন। কোশ্চেন, এই যে ফার্স্ট পোয়েটিক কোশ্চেনের আনসার আমরা একদম শেষে মুহূর্তে পাবো, ঠিক আছে। তাহলে শুরুই করেছেন, এটাকে পোয়েটিক কোশ্চেন বা রেটোরিক কোশ্চেন বলা হয়। এখন তিনি কম্পেয়ার করতে চলেছেন কি, সামার্স ডে। কেন তিনি এই ডিফারেন্ট জিনিসকে কম্পেয়ার করছেন, তার বন্ধুকে কম্পেয়ার করছেন। অ্যাকচুয়ালি তার বন্ধুর
সৌন্দর্যটাকে কম্পেয়ার করছেন, ঠিক আছে। দ্য লাভলিনেস, যেটা আমি থিমে বলেছিলাম, দ্য লাভলিনেস অ্যান্ড ইউথফুলনেস অফ বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ কম্পেয়ার টু সামার স্টে। একটা সামার স্টে যেরকম প্লেজেন্ট, মনোরম, খুব আরামদায়ক, এই বন্ধুর সাহচর্য এবং বন্ধুর ক্যারেক্টার, ঠিক আছে, এটা কবির কাছে প্লেজেন্ট। সুতরাং এই দুটোকে কম্পেয়ার করা যেতেই পারে। এই সামার্স ডেকে যেরকম একটা আনন্দের মনে হয়, আনন্দের এবং উপভোগ্য মনে হয়, তিনি তার বন্ধুকেও তার উপভোগ্য মনে হচ্ছে, কিন্তু তিনি তুলনা করে দেখছেন যে কে বেশি সুন্দর, কে তার কাছে বেশি অ্যাকসেপ্টেবল। তাই তিনি প্রথমে তুলনা করে দেখে নিতে চাইছেন যে সুন্দরটা কে, ঠিক আছে। তাহলে পরের লাইনে চলে যায়। এখন এই সামার্স ডে বলে দিই, সামার্স ডে হচ্ছে ন্যাচারাল বিউটি, ঠিক আছে, অর্থাৎ তার যে ফিজিক্যাল বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ কম্পেয়ার টু দ্য ন্যাচারাল বিউটি। দেখো কে যেতে, তিনি এবারে বলছেন দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দেখো এই সেন্টেন্সেও আরেকটা ওল্ড ইংলিশ ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে দাও আর্ট। এই দাও আর্টের মানে হচ্ছে ইউ আর, এটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড। তাহলে ইউ আর মোর লাভলি, তুমি অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট মানে হচ্ছে মাইল্ড, অর্থাৎ ব্যালেন্সড, ঠিক আছে। কিন্তু যখনই তিনি এবার কম্পেয়ার করতে যাচ্ছেন সামারের সঙ্গে, দেখলেন তার বন্ধু কিন্তু সব থেকে বেশি সুন্দর। কেন? তার বন্ধুর মধ্যে তিনি খুঁজে পাচ্ছেন ব্যালান্সড নেচার, ঠিক আছে, ব্যালান্সড বিউটি, মোর কনসিস্টেন্ট বিউটি। তিনি এবারে সামার সিজনের বিভিন্ন ধরনের শর্ট কামিংস দেখতে পাচ্ছেন, খুঁত দেখতে পাচ্ছেন। এর পরবর্তী লাইনগুলো দেখবে যে সামার সিজনের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি, বিভিন্ন ত্রুটিগুলো তিনি তুলে ধরেছেন, এবং তার বন্ধু দেখা যাবে শেষে প্রমাণিত হয়েছে তার বন্ধু সব থেকে বেশি সুন্দর। হি ইজ মোর ফেয়ার দ্যান সামার সিজন বা সামার ডে। তাহলে এখানে দেখা যাচ্ছে টেম্পারেট, টেম্পারেট যেটা সিগনিফাই করছে কি না কনসিস্টেন্সি, অর্থাৎ এটা কোনো ওঠানামা নেই, আপ অ্যান্ড ডাউনস নেই, এটা কোনো কমা বাড়া নেই, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ নেই, একটা ব্যালান্সড ওয়েতে তার ক্যারেক্টার বা ব্যালান্সড ওয়েতে তার সৌন্দর্য বিরাজ করছে। এটার কোনো ধ্বংস হয় না, এটা কোনো বা শেষ হয়ে যায় না, বা এটা কোনো শুরু নেই, এটা একটা ব্যালান্সড ওয়েতে ঠিকভাবে স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে। তাই তিনি বলছেন তার বন্ধু ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। পরের লাইনে চলে যাচ্ছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তাহলে এই লাইনে দেখো রাফ উইন্ডস, এবারে ন্যাচারাল যে সামার ডে, ন্যাচারাল সামার ডের মধ্যে কিছু ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো ধীরে ধীরে পোয়েটের মাথায় আসছে। যে বন্ধুকে যে কম্পেয়ার করব, সত্যি কম্পেয়ার করলে ঠিক হবে কি, কিন্তু সামার ডেতে রাফ উইন্ডস রয়েছে, মাঝে মাঝে দেখা যায় রাফ উইন্ডস কি করে, যে ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, কি করে না মে মাসের যে সুন্দর সুন্দর কুড়িগুলো, ডার্লিং বার্ডস বলছে, সেগুলোকে নাড়িয়ে দিয়ে যায়। এখন এই রাফ উইন্ডস মানে রুক্ষ হাওয়া, এই রুক্ষ হাওয়াটা, এই রুক্ষ হাওয়াটাকে তিনি পার্সনিফাই করেছেন, তিনি একজন জীবন্ত ব্যক্তি হিসাবে তুলনা করেছেন, যে রাফ উইন্ডস এলো এবং সেগুলোকে জোর করে নাড়ি দিয়ে চলে গেল। তো মে মাসের যে ডার্লিং বার্ডস শেকিং করে দেয়, শেক মানে হচ্ছে নাড়ানো, নাড়িয়ে দিয়ে যায়। তাহলে তার মধ্যে দেখা যাচ্ছে যে ন্যাচারাল যে সামার ডে সেখানে রাফ উইন্ডস হয়, কিন্তু তার বন্ধুর মধ্যে রাফ উইন্ডসের কোনো ব্যাপার নেই, সেগুলোকে কোনো ধ্বংস করে না, ঠিক আছে। ফোর্থ লাইনে চলে যাচ্ছি, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু সর্টেড ইট। আর কি দেখা যাচ্ছে, আরেকটা ত্রুটি রয়েছে, সামার্স লিজ। এই লিজ মানে কি, লিজ মানে হচ্ছে স্প্যান অফ টাইম, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, যে সামারের যে সময়সীমা, একটা সামার ডে, গ্রীষ্মের দিনের সময়সীমা কতটা, গ্রীষ্মের দিনের সময়সীমা খুবই অল্প, মাত্র 12 আওয়ার্স বলে। যদি আমরা 12 আওয়ার্স ধরি সকাল থেকে সন্ধ্যে, তাহলে সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, তারিখের নিরিখে অল টু শর্ট, খুবই ছোট। অন্যদিকে বন্ধুর যে সামার রয়েছে, বন্ধুর যে সৌন্দর্য রয়েছে, সেটার স্প্যান অফ টাইম অফুরন্ত, সেটা কোনো
মানে তার সঙ্গে যদি তার যদি জীবদ্দশাটাও যদি তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বন্ধুর সৌন্দর্য কিন্তু অমলিন থাকে একদিনের সামার থেকে, ঠিক আছে, অর্থাৎ সামার স্টের থেকে তার বন্ধুর যে আয়ু অনেক বেশি, তাই বলা হচ্ছে সামার্স লিজ অল টু শর্টেড ডেট। এই যে হ্যাথ, আরেকটা থেকে ওল্ড ইংলিশ ওয়ার্ড আছে, এটা হচ্ছে হ্যাজের ওল্ড ফর্ম, ঠিক আছে। সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেড ডেট, তারিখে নিরিখে সামারের যে সময়সীমা সেটা খুবই অল্প। তাহলে এই দ্বিতীয় ত্রুটি ধরা পড়লো কবির মাইন্ডে। পরের লাইন হচ্ছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সেকেন্ড স্ট্যান্ডায় আবার দেখো তৃতীয় যে ত্রুটি, থার্ড শর্ট কামিংস যেটা কনস রয়েছে, সেটা হচ্ছে দেখো সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, কখনো কখনো খুবই গরম, টু হট, কিটা, দ্য আই অফ হেভেন। এই আই অফ হেভেন মানে কি? আই অফ হেভেন হচ্ছে সূর্যকে বলা হয়েছে, অর্থাৎ স্বর্গের চোখ। এখানে স্বর্গের চোখকে বলা হয়েছে, তার একটা নাম দেওয়া হয়েছে আই অফ হেভেন, তিনি এটাকে তুলনা করেছেন এটা মেটাফরিক্যাল ওয়েতে। তাহলে সামটাইমস টু হট দ্য সান শাইন্স যদি বলি, তাহলে সূর্য মাঝে মাঝে এত প্রখরভাবে কিরণ দেয়, দেখবে গ্রীষ্মকালে খুব মনোরম হলেও সে ইংল্যান্ড মাঝে মাঝে সূর্য কিন্তু খুব বেশি ভাবে কিরণ দেয় এবং খুব অসহ্য মনে হয়, অনেক গরম হয়ে যায়। তাহলে এটা কোনো ব্যালান্সনেস নেই, ঠিক আছে, এটা কোনো কনসিস্টেন্সি নেই, কখনো খুব বেশি কিরণ দিচ্ছে, আবার পরের লাইনে দেখো অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেক্স অ্যান্ড ডিমড, আবার প্রায়শই তার গোল্ড কমপ্লেক্সন যে উজ্জ্বল স্বর্ণালী আভা সেটা ডিমড হয়ে যায়। ডিমড মানে হচ্ছে ডিমিনিশড, অর্থাৎ ডিক্রিজড হয়ে যায়। তাহলে দেখো এই দুটো লাইন কখনো কখনো ওপরে দেখা যাচ্ছে যে কখনো ইনক্রিজড হয়ে যাচ্ছে, খুব প্রচণ্ডভাবে কিরণ দিচ্ছে, আই অফ ইভেন সাইন্স, টু হট, আবার কখনো কখনো তার গোল্ড কমপ্লেক্সন যে সৌন্দর্যটা কখনো কখনো ডিমিনিশড হয়ে যাচ্ছে, তো কখনো মেঘ করে গেল বা মেঘের আড়ালে চলে গেল, আবার সন্ধ্যাবেলায় যখন সন্ধে হয়ে যায় তখন ধীরে ধীরে সেটা তার যে পাওয়ার, তার যে ঔজ্জ্বল্য সেটা কমতে থাকে। তাহলে দেখো এটা তার সূর্যের দিনের সামার্স ডের কোনো কনসিস্টেন্সি নেই, তার কখনো কখনো সূর্য খুব প্রখরভাবে কিরণ দিচ্ছে, কখনো কখনো তার যে প্রখরতা সেটা কমে যাচ্ছে। থার্ড লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। এই ফেয়ার দেখো দুটো ফেয়ার রয়েছে, এই একটা ফেয়ার এবং এই একটা ফেয়ার। এই প্রথম ফেয়ারটা হচ্ছে বিউটি, ঠিক আছে, তাহলে বিউটি ফ্রম, দ্বিতীয় ফেয়ারটার মানে হচ্ছে বিউটিফুল অবজেক্ট, প্রত্যেক সুন্দর জিনিসের থেকে সৌন্দর্যটা, এটাই মানে হয় প্রত্যেক সুন্দর জিনিস থেকে সৌন্দর্যটা সামটাইম ডিক্লাইন্স। এবারে তিনি ইউনিভার্সাল ট্রুথ বলেছেন যে সব সময় সর্বদা সময়ের কারণে প্রত্যেক সুন্দর জিনিসের থেকে সৌন্দর্যটা ডিক্লাইন হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, তার একটা ডিকে আছে, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা গোলাপের ফুল, গোলাপ ফুলটা একটা যদি বিউটিফুল অবজেক্ট ধরি, তাহলে যতক্ষণ তার যে বিউটি রয়েছে সেই বিউটিটা ক্ষণস্থায়ী, দেখবে সন্ধ্যেবেলায় বা একদিন তার বড় জোর একদিন থাকবে, তার পরের দিন সে হয়তো মারা যাবে। তাহলে এই যে ফেয়ার, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল, কিন্তু বিউটিফুল অবজেক্ট বলে আমরা জানি জাস্ট গোলাপ, ঠিক আছে, তাহলে সে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, বিউটিফুল অবজেক্ট, কিন্তু তার বিউটিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে গোলাপ আবার পরেও ফুটবে, কিন্তু তার বিউটিটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, তাই বলেছেন ফেয়ার ফ্রম ফেয়ার। এভাবে প্রত্যেক সুন্দর বস্তুর থেকে সৌন্দর্যটা কালের নিয়মে ধ্বংস হয়ে যায়। এই ডিক্লাইন্স মানে হচ্ছে লস্ট অর ডেস্ট্রয়, অর্থাৎ শেষ হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায়। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনড্রিমড, কি কারণে? বাই চান্স, চান্স মানে হচ্ছে দৈব বলে বা যেটা নিয়তি, অর্থাৎ নিয়তি ভাগ্য, নিয়তি অনুসারে যেটা আমাদের নেচার চেঞ্জিং কোর্স যাকে বলা হচ্ছে, ঠিক আছে। চান্স মানে হচ্ছে মিসফরচুনের অ্যাক্সিডেন্ট, এই সৌন্দর্যটা নষ্ট হবেই, সেই অ্যাক্সিডেন্টের কারণেই হোক বা সেই ভাগ্যের কারণেই হোক বা নিয়তির কারণেই হোক, অথবা বলেছেন নেচার চেঞ্জিং কোর্স। নেচার চেঞ্জিং কোর্স কি? নেচার চেঞ্জিং কোর্স হচ্ছে দ্য ল অফ ন্যাচারাল প্রসেস অফ ডিকে, যে ধ্বংস হবেই, পরিবর্তনশীল জগৎ, নেচারের
রুলই হচ্ছে, নেচারের নিয়মই হচ্ছে সব কিছু পরিবর্তন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা বজায় থাকে, সেটা কালের গর্ভে চলে যায়। তাহলে এই যে ল অফ ন্যাচারাল প্রসেস অফ ডিকে প্রত্যেকটা বিউটিফুল অবজেক্টের উপরে আসবেই। প্রথম এই যে আগের লাইনটার সঙ্গে দেখো, ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। কিভাবে ডিক্লাইন হচ্ছে না, বাই চান্স হতে পারে, মিসফরচুনের কারণে হতে পারে, বা অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, অথবা নেচার চেঞ্জিং কোর্সের, যেটা যদি কোনো অ্যাক্সিডেন্ট নাও ঘটলো তবুও ল অফ নেচারের কারণে আনট্রিমড করে দেয়। আনট্রিমড মানে হচ্ছে এখানে দেখো আনড্রেসড। নেচার যদি পরিবর্তন যদি না হয় তাহলে কি হবে, এখানে ধরো অলঙ্কৃত করা। ট্রিমড মানে হচ্ছে আমরা ছাঁটাই করি, কখন দেখবে আগাছাগুলোকে ছাঁটাই করি সেগুলো সুন্দর দেখানোর জন্য, ঠিক আছে, জায়গাটা সুন্দর, পরিবেশটাকে সুন্দর করার জন্য, দেখতে খুব ভালো লাগে, তাই এটাকে ট্রিমিং করা হয়। ট্রিমিং ইজ রিলেটেড টু দ্য টু মেক বিউটি, ঠিক আছে, টু মেক বিউটিফুল এনভায়রনমেন্ট। তাহলে এইটাকে যদি এই ভিউতে দেখি তাহলে এটাকে বলছে আনট্রিমড করে দেয়, অনলঙ্কৃত করে দেয়, অলঙ্কৃত থেকে উল্টো করে দেয়। হ্যাঁ, অলঙ্কৃত না করে সেটাকে আগলিনেস করে দেয়। তাহলে চেঞ্জিং কোর্স করে দেখো, গোলাপ যদি মরে যায় সেটা আগলি হয়ে যায়। তাহলে এই জিনিসটা বলছে ল অফ ন্যাচারাল প্রসেস, সেটা প্রত্যেক বিউটিফুল অবজেক্টের উপরে পড়বেই এবং পৃথিবীকে অনলঙ্কৃত করবে, ঠিক আছে, সাজাবে না, বরং উল্টে সেটা আগলি লুকিং হবে। তাহলে বন্ধুরা, আনঅ্যাডর্ন বললাম, আনট্রিমড মানে। এবার থার্ড স্ট্যাঞ্জাতে চলে যাচ্ছে। থার্ড স্ট্যাঞ্জার ফার্স্ট লাইন যেটা রয়েছে, বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড। দেখো বন্ধুরা, প্রথম দুটো স্ট্যাঞ্জাতে আমরা দেখলাম যে সামার সিজনের যে বিভিন্ন ত্রুটি রয়েছে সেগুলো তিনি বললেন। এইবারে তিনি টার্নিং নিচ্ছেন পরের যে স্ট্যাঞ্জাতে তার বন্ধুর দিকে। এতক্ষণ তিনি ন্যাচারাল বিউটি সম্বন্ধে ডিসকাস করলেন, এইবারে তার বন্ধুর দিকে যখন টার্ন নিচ্ছেন তখন বলছে দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড। এ দেখো, দায় রয়েছে এখানে। দায় হচ্ছে আবার একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। দায় মানে হচ্ছে ইয়োর, অর্থাৎ তোমার এটার্নাল সামার। এটার্নাল সামার হচ্ছে চিরন্তন গ্রীষ্ম। চিরন্তন গ্রীষ্ম বলতে বোঝাচ্ছে তার ইমর্টাল বিউটিটাকে বোঝাচ্ছে। অর্থাৎ বন্ধুর সৌন্দর্যটাকে তিনি ইমর্টাল বলছেন, অমর বলছেন। তার বন্ধুর বিউটি কোনোদিন নষ্ট হবে না, এটা চিরন্তন ভাবে থাকে, তাই এটার্নাল সামার। আগের ন্যাচারাল বিউটিটাকে তিনি দেখিয়েছেন, ন্যাচারাল সামারকে তিনি দেখিয়েছেন, সেটা চিরন্তন নয়, সেটার এটা লিজ, ঠিক আছে, একটা লিজে যেরকম আমরা নিই, এখন একটা সময় অনুসারে জিনিস নিই, সেরকম একটা লিজে পর্যন্ত থাকে। কিন্তু এখানে বন্ধুর যে সূর্যটা যে সামারটা রয়েছে সেটা হচ্ছে শ্যাল নট ফেড। ফেড মানে হচ্ছে লুজ কালার, ওকে, লুজ কালার অর ফ্রেশনেস। তাহলে ফেড মানে হচ্ছে তার যে বন্ধুর গ্রীষ্ম কোনোদিনই তার কালার নষ্ট হবে না, ফ্রেশনেসটা নষ্ট হবে না, তার বন্ধুর সামার চিরন্তনভাবে সর্বদা সর্বসময় বিরাজ করবে। পরের লাইন হচ্ছে নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। তার বন্ধু সেই পজিশনটা হারাবে না। পজিশন মানে হচ্ছে তার নিজের। আগেরটা ছিল দেখো লিজ, লিজের ঠিক বিপরীত জিনিস হচ্ছে পজিশন। লিজ হচ্ছে কোনো ধার নেওয়া, অর্থাৎ তাকে ফেরত দিতেই হবে। কিন্তু এখানে বন্ধুর যে পজিশন, তার নিজে অর্জন করা, তার নিজের সম্পদ, সেটা কোনোদিনই সে লুজ করবে না, ঠিক আছে। পজিশন মানে হচ্ছে বিলঙ্গিংস, তার নিজস্ব যে বিলঙ্গিংস রয়েছে, অর্থাৎ তার ফেয়ারনেস, তার যে বিউটি, ইউথফুলনেস, সেটা কোনোদিনই তার বন্ধু লুজ করবে না। দ্যাট ফেয়ার দ্য ওস্ট। ওস্ট হচ্ছে আরেকটা ওল্ড ইংলিশ ওয়ার্ড। দেখো, দাও ওস্ট মানে হচ্ছে ইউ ওন, যেটা তুমি প্রাকৃতিকভাবে তুমি অর্জন করেছো, সেটা কোনোদিনই, যেটা তোমার ক্যারেক্টারিস্টিকলি যেটা তোমার রয়েছে, সেটা কোনোদিনই তুমি লুজ করবে না, সেটা হারিয়ে ফেলবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট। সেই সৌন্দর্যটা তুমি কোনোদিনই হারিয়ে ফেলবে না, যেটা ন্যাচারাল সামার হারিয়ে ফেলে। নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। নট শ্যাল ডেথ কোনোদিন ব্র্যাগ করবে না। ব্র্যাগ মানে হচ্ছে বুস্ট মানে গর্ব করে বলবে না। অর্থাৎ মৃত্যুর গর্ভে সব কিছু বস্তু ধ্বংসের দিকে যাবেই। মৃত্যু সবার তার গ্রাসে, তার হাতে করায়ত্ত করবেই।
ঠিক আছে, সব কিছু মহাকালের গর্ভে একদিন ধ্বংস হবে। তাই মৃত্যু গর্ব ভরে বলে যে আমার হাতে কারুর নিস্তার নেই, সবার মৃত্যু আমার হাতে নিশ্চিত, সবার ধ্বংস আমার হাতেই, অর্থাৎ আমার ছায়ার তলে সবার মৃত্যু ঘটবে। কিন্তু এই বন্ধুর বেলায় সেই মৃত্যু কোনোদিনই আর গর্ব করে বলতে পারবে না, দ্য ওয়ান্ডারেস্ট ইজ সেড। এই ওয়ান্ডারেস্ট মানে হচ্ছে, এটা দেখো ওল্ড ইংলিশ ওয়ার্ড আর একটা, মানে ইউ ওয়াক, তুমি যে ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডারেস্ট মানে ওয়ান্ডার মানে ঘোরাফেরা করা, আচ্ছা তুমি এখানে যদি ওয়াক হিসাবে ধরি, তুমি তার ছায়ার তলে কোনোদিনই ঘুরবে না, অর্থাৎ তার বন্ধু ওই মৃত্যুর ছায়াতে কোনোদিনই হাঁটবে না, অর্থাৎ তার বন্ধুর কোনোদিনই মৃত্যু হবে না, সেটা ডেথ কোনোদিনই আর গর্ব ভরে বলতে পারবে না। অর্থাৎ ইমর্টালিটির ব্যাপার বলেছেন, মৃত্যুর ছায়া থেকে কারোর রেহাই নেই, কিন্তু তার বন্ধু এটার বাইরে, ঠিক আছে, তার বন্ধু এসকেপড ফ্রম ডেথ। পরের লাইন, when in eternal lines to time thou growest, এই চিরন্তন লাইনগুলো যখন সময়ে সময়ে পড়া হবে তখন ইউ গ্রো, তুমি গ্রো হবে। এটার্নাল লাইন্স, এটার্নাল লাইন্স, এই চিরন্তন লাইনগুলো কোনগুলো না, চিরন্তন লাইন হচ্ছে ইমর্টাল লাইন্স অফ দ্য পোয়েট্রি। তাহলে ইনডাইরেক্টলি তিনি ঘুরিয়ে বলছেন যে তার যে কবিতার যে লাইনগুলো রয়েছে, তিনি যে কবিতাটা লিখছেন বা যে কবিতাগুলো লিখেছেন, সেগুলোতে তার বন্ধু অমর হয়ে থাকবে। এটার্নাল লাইন্স টু টাইম, সময়ে যত সময় ভাবে সময় অনুসারে যুগের পর যুগ এটার্নাল লাইন্সগুলো পড়া হয়ে চলবে, কবিতাটা যখন পড়া হয়ে থাকবে, দাও গ্রোস্ট, তুমি গ্রো হবে। এই গ্রো মানে এটাও দেখো ওল্ড ইংলিশ ওয়ার্ড দাও গ্রোস্ট, দাও গ্রোস্ট মানে হচ্ছে ইউ উইল নট ডাই। এখানে মানে গ্রো তো করবে না, বৃদ্ধি তো হবে না, তার বন্ধু তো বড় হয়ে যাবে না, তার আয়ুও বৃদ্ধি পাবে না, অ্যাকচুয়ালি তার যে স্প্যান অফ টাইম, তার যে অমরত্বটা, এই যে অমর হতেই থাকবে, প্রত্যেকবার সে জীবন পেয়েই থাকবে। যতবার লাইন পড়া হবে তার বন্ধু জীবিত হয়ে উঠবে, যতবার পড়া হবে তার বন্ধুকে আমরা স্মরণ করব, তার বন্ধুর ফেয়ারনেসটা আমরা জানতে পারবো। তাহলে এই জিনিসটাকে বলতে চাইছেন যে ইউ উইল নট ডাই, তুমি কোনোদিনই মরবে না, তোমার অমর গাথা এই আমার কবিতার লাইনে লেখা হয়ে গেল। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, এই যে ফাইনাল লাইন্স, এই ফাইনাল লাইন্স হচ্ছে ফাইনাল আনসার। তিনি একদম প্রথমে যে পোয়েটিক কোশ্চেনটা করেছিলেন, সেই পোয়েটিক কোশ্চেনে তিনি জবাব দিয়েছেন যে যতদিন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, ঠিক আছে, এটা মানে কি, যতদিন হিউম্যান রেস এক্সিস্ট করবে, যতদিন, অ্যাজ লং অ্যাজ দ্য হিউম্যান রেস এক্সিস্ট, যতদিন মানুষ দেখতে পাবে, শ্বাস নেবে, অর্থাৎ যতদিন আমাদের মানব বংশ বাঁচবে ততদিন এই কবিতাটা পড়া হয়ে থাকবে যুগের পর যুগ ধরে। সো লং লিভস দিস, ততদিন এটা বাঁচবে। এই দিস মানে কি, এই দিস হচ্ছে মানে দিস সনেট, অর্থাৎ এই যে সনেট নাম্বার 18 তোমার নামে লিখে দিলাম, এইটা পড়া হয়ে থাকবে যুগের পর যুগ, যতদিন মানব জাতি থাকবে এই পৃথিবীতে, যতদিন মানুষ দেখতে পাচ্ছে, শ্বাস নিচ্ছে, ততদিন এই কবিতা পড়া হতেই থাকলো। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, আবার দেখো লাইফ টু দি, দি হচ্ছে পুরোনো ওয়ার্ড, আবার দি মানে ইউ বলেই দিলাম, তাহলে তোমাকে, তোমাকে এটা জীবন দিয়েই যাবে, অর্থাৎ তুমি ততবার জীবন্ত হয়ে উঠবে, ঠিক আছে, তুমি অর্থাৎ কবি এই সনেটটা যতবার পড়া হবে তুমি ততবার বেঁচে যাবে, অর্থাৎ একটা পার্মানেন্সি, একটা পার্মানেন্ট লাইফের কথা তিনি বলেছেন, এবং তিনি ইমর্টালাইজ করে দিয়েছেন তার পোয়েটস বিউটিটা, তার ফ্রেন্ডস বিউটিটাকে এই সনেটের মাধ্যমে। সো এই সনেটটার যে থিম, এখানে তিনি লাস্ট দুটো লাইনে তিনি বলে দিয়েছেন যে এই যে লাইফ টু দি, তোমার আর্ট প্রিজার্ভস লাইফ, এই দুটো লাইন হচ্ছে ফাইনাল আনসার, ঠিক আছে। এটা যে প্রথম যে পোয়েটিক কোয়েশ্চেনটা করেছিলেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তার যে ফাইনাল আনসার এখানে তিনি পাচ্ছেন, বলছেন যে কম্পেয়ার তো করব, কিন্তু তোমার যে ফেয়ারনেসটা সেটা কিন্তু চিরন্তন, কিন্তু সামার্স ডের যে ন্যাচারাল সামার্স ডে সেটা কিন্তু চিরন্তন নয়। তুমি কিভাবে চিরন্তন হবে না, এই সনেটের মধ্যে তুমি চিরন্তনভাবে বিরাজ করবে, তুমি অমর হয়ে থাকলে,
তাহলে এই যে লাইফ টু দি মানে হচ্ছে আর্ট প্রিজার্ভস, লাইফের কথা বলেছেন, যে কোনো একটা আর্টই হোক, খালি সনেটের কথা নয়। এখন সনেটকে যদি একটা এক্সাম্পল অফ আর্ট বলা হয়, তাহলে আমরা ছবির মাধ্যমেও আমরা কোনো বস্তুকে আমরা স্থিরভাবে কনস্ট্যান্টলি ইমর্টালাইজ করে রাখতে পারি। এখন যেমন ক্যামেরায় ছবি তুলে কোনো একটা ক্ষণিক মুহূর্তকে আমরা ইমর্টালাইজ করে রাখতে পারি। কোনো একজন আমরা যে ছবি টাঙিয়ে রাখি আমাদের পুরনো প্রিয়জনকে, তাদেরকে ইমর্টালাইজ করে রাখতে পারি, যদিও তারা সশরীরে ওখানে থাকেন না, কিন্তু তার প্রত্যেক ইমেজ, তার যে ছবি, তার যে ক্যারেক্টার, সব কিছু আমাদের মাথায় এক মুহূর্তের মধ্যে চলে আসে। এই জিনিসটাই বলতে চাইছেন যে এই সনেটটা যতবার পড়া হবে ততবার এই তার বন্ধুর যে ফেয়ারনেস, তার যে ইথফুলনেস, তার যে ফ্রেন্ডশিপ, সব কিছু এক মুহূর্তের মধ্যে পাঠকের মাথায় চলে আসবে। ঠিক আছে, যারা পড়বে তাদের মাথায় চলে আসবে, গোটা পৃথিবীর মানুষ জানতে পারবে, এবং সে প্রত্যেকবার তার বন্ধু জীবন্ত হয়ে উঠবে। অর্থাৎ এটা ইমর্টালাইজ। তাহলে থিমটা কি বলা যাবে? থিম হচ্ছে ইমর্টালাইজেশন অফ বিউটি থ্রু ভার্স। এই ভার্স মানে হচ্ছে পোয়েট্রি অর আর্ট, এনি কাইন্ড অফ আর্ট বলা যেতে পারে। যদি আমি খোদাই করে কারোর প্রতিকৃতি অঙ্কন করি, ঠিক আছে, বা কোনো একটা ডান্স ড্রামা করে কোনো একটা গল্পটাকে ইমর্টালাইজ করতে পারি, কারো ক্যারেক্টারকে ইমর্টালাইজ করতে পারি, তাহলে আর্ট প্রিজার্ভস লাইফ, এবং ইমর্টালাইজেশনটা সম্ভব। তিনি কবি প্রুভ করে দেখিয়েছেন যে আর্টের মাধ্যমে। ঠিক আছে, তিনি এই তার বন্ধুকে ইমর্টালাইজ করেছেন এই কবিতার মাধ্যমে। তাহলে এবারে দেখে নেবো এইটা কি ধরনের কবিতা। এটা হচ্ছে একটা সনেট। তোমরা জানো সনেট নাম্বার 18 টাইটেলেই দেওয়া আছে। সনেট নাম্বার 18, সনেট জিনিসটা কি? সনেট হচ্ছে এ পোয়েম অফ 14 লাইন্স, অর্থাৎ সনেট চতুর্দশপদী কবিতা, যার লাইন সংখ্যা হচ্ছে 14। কিন্তু ব্যাপার হচ্ছে সনেট সাধারণত দু প্রকারের সনেট রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারে। এক হচ্ছে পেত্রার্কান সনেট, যাকে ইটালিয়ান সনেটও বলা হয়ে থাকে। এর ক্যারেক্টারিস্টিক কি, এর বিশদ আমি আলোচনা করেছি এর আগের যে কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সেটা তোমরা পেত্রার্কান সনেট পড়েছ। সেখানে কি ছিল না, অক্টেভ অ্যান্ড সেস্টেট ছিল। অর্থাৎ অক্টেভ হচ্ছে 8 লাইন এবং প্লাস 6 লাইন, 8 আর 6 14, টোটাল 14 লাইন্সের মধ্যে দুটো ভাগ করা ছিল। 8 লাইন এবং 6 লাইন করে দুটো ভাগ করা থাকে। আর আরেক ধরনের যে সনেট রয়েছে সেটা হচ্ছে ইংলিশ অর এলিজাবেথান সনেট বলা হয় তাকে, এবং শেক্সপিয়ারিয়ান সনেটও বলা হয়ে থাকে। এইটার বৈশিষ্ট্য হচ্ছে কি না, 3 কোয়ার্টেন্স থাকবে অ্যান্ড এ কাপলেট থাকবে। অর্থাৎ এটা 8টা আর 6টা ভাগ নয়, এটা 3টে কোয়ার্ট্রেন। কোয়ার্ট্রেন মানে হচ্ছে 4 লাইন, 4 লাইনের পংক্তি, এবং অ্যাড এ কাপলেট। কাপলেট মানে 2 লাইনের পংক্তিকে বলা হয় কাপলেট। তাহলে 3টে 4 লাইন করে পংক্তি থাকবে, 3 4 12, এবং একটা কাপলেট থাকবে। কাপলেট মানে 2 লাইনের দুটো লাইন, অর্থাৎ 12 2 14 লাইন। দুটো ক্ষেত্রেই 14 লাইনের কবিতা, কিন্তু এর ভাগগুলো একটু আলাদা এবং স্টাইল আলাদা, এর রাইম স্কিমগুলো আলাদা থাকবে। তাহলে দেখে নিই আমাদের যে কবিতাটা পড়তে চলেছি সেটা কি সনেট। এই যে তোমাদের বইয়ের যে কবিতা যেভাবে করা আছে সেই কবিতাটা আমি নিলাম। তাহলে কি ধরনের কবিতা এটা? হোয়াট কাইন্ড অফ সনেট ইজ দিস? দেখো কবিতাটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, এই কবিতার যদি প্রথম দেখো 4 লাইনকে আমরা কোয়ার্ট্রেন ধরবো। একটু আগে বললাম যে 4 লাইনের পংক্তিকে বলা হয় কোয়ার্ট্রেন, একটা কোয়ার্ট্রেন ধরা হবে, এবং 2 লাইনের একটা পংক্তিকে বলা হবে কাপলেট। তাহলে এই কবিতাটিতে কটি রয়েছে দেখো, প্রথম এই যে 4 লাইন রয়েছে, নেক্সট আবার 4 লাইন রয়েছে, আবার 4 লাইন রয়েছে, এবং 2 লাইনের একটা কাপলেট রয়েছে। তাহলে দেখো একটা কোয়ার্ট্রেন, দুটো কোয়ার্ট্রেন, এবং 3টে কোয়ার্ট্রেন, এবং 4 নম্বর হচ্ছে একটা কাপলেট রয়েছে। তাহলে অবশ্যই এই কবিতাটিতে 3টে কোয়ার্ট্রেন এন্ড কাপলেট রয়েছে। তাহলে এটাকে পরিপূর্ণভাবে বলা যেতে পারে দিস পোয়েম ইজ অ্যান এলিজাবেথান অর ইংলিশ সনেট অর শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়ে থাকে। তাহলে এবার জেনে নিই লিটারি ফর্মটা কি, এই সনেটের লিটারি ফর্ম কি জিনিস না। দিস সনেট ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কবিতাটিকে পড়তে গেলে এই ছোটোখাটো বিষয়গুলো প্রথমেই জেনে নেওয়া দরকার। না, আয়াম্বিক পেন্টামিটার এই যে টার্মটা ইউজ করা হয়েছে, এই জিনিসটা কি আমি ক্লিয়ার করে দিচ্ছি। আয়াম্বিক ব্যাপারটা কি? আয়াম্বিক হচ্ছে এ ফিট অফ ওয়ান আনস্ট্রেসড অ্যান্ড স্ট্রেট সিলেবেল। একটা সিলেবেল থাকে জানো, যেটা একবারে উচ্চারণ করা যায়, সেটাকে বলা হয় সিলেবেল। তো এরকম সিলেবেলগুলো যখন কবিতা পড়া হয় তখন
কতগুলো সিলেবেল আনস্ট্রেস থাকে, অর্থাৎ জোর দেওয়া হয় না, কম উচ্চারণ করা হয়, এবং কতগুলো স্ট্রেস থাকে যেগুলোকে বেশি উচ্চারণ করা হয়, আপ ডাউন থাকে। তো এইরকম করে কবি তার বিভিন্ন ধরনের ছন্দ রয়েছে, আয়াম্বিক তাদের মধ্যে অন্যতম। আয়াম্বিকে কি থাকে, একটা আনস্ট্রেস থাকবে প্রথমে এবং একটা স্ট্রেস থাকবে, এবং এটার যে ছন্দ লয়টা কেমন হবে, ডম ডম ডম, অর্থাৎ একটা ডাউন হবে, একটা আপ হবে, একটা আনস্ট্রেসড হবে, একটা স্ট্রেসড হবে। এখন এই দেখো, এই কবিতাটার প্রথম লাইনটি যদি আমি নিয়ে নিই, এটাকে কিরকম উচ্চারণ হবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সাম মার্স ডে। এই সামার্সটাকে, যেহেতু দুটো টু সিলেবল ওয়ার্ড, সাম্মার এক কথায় উচ্চারণ করা যায় না একবারে, তাই সাম এবং মার্স দু ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই যে ছোট ছোট স্ট্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আনস্ট্রেসড, এবং যেগুলো লম্বা লম্বা দিয়েছি সেগুলো হচ্ছে স্ট্রেসড। তাহলে এই কবিতাটা হচ্ছে এরকম লয়ে উচ্চারিত হয়। এবং পরের লাইনে দেখো, পরের লাইনটাও একইভাবে রয়েছে, thou art more lovely and more temperate। দেখো, একটা আনস্ট্রেসড, একটা স্ট্রেসড। এখন বলেছি আয়াম্বিক, এখন একটা আনস্ট্রেসড একটা স্ট্রেসড সিলেবালকে আমরা ভাগ করে নেব এই প্রত্যেকটা লাইনে। দেখো, স্যাল আই একটা ভাগ করলাম, কম্পেয়ার এটা একটা ভাগ, দি টু এ সাম মার্স ডে একটা ভাগ হয়ে গেল। এখন আবার দেখো, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে ভাগ করে নিলাম, একটা আনস্ট্রেসড একটা স্ট্রেসড। এখন এই যে আনস্ট্রেসড এবং একটা স্ট্রেসড, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ফিট। এই যে এক একটা ফিট বলা হচ্ছে, তাহলে কটা ফিট রয়েছে আমরা গুনে নেব। শ্যাল আই একটা ফিট, কম্পেয়ার একটা ফিট, দি টু এ সাম মার্স ডে। তাহলে টোটাল 5 ফিটস আর দেয়ার, মানে একটা আনস্ট্রেস থাকবে, একটা স্ট্রেস থাকবে। তাহলে প্রত্যেকটা লাইনে দেখা যাচ্ছে 5টা করে ফিট রয়েছে, তাহলে টোটাল 5 ফিটস, মানে এটাকে বলা হচ্ছে পেন্টামিটার। 5 মানে পেন্টা, এরকম 6টা যদি ফিট থাকে তাহলে হেক্সোমিটার হবে, এরকম 3টে যদি ফিট থাকে তাহলে ট্রাইমিটার হবে, ঠিক আছে, 4টে থাকলে কোয়াড্রোমিটার হবে, এরকম মিটার ভাগ করা হয়। তাহলে বুঝতে পারলে এই সনেটটা আয়াম্বিক, আয়াম্বিক মানে আনস্ট্রেস এবং স্ট্রেস নিয়ে 5টি ফিটে বিভক্ত। তাই এটা যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে যে যে লিটারি ফর্মে লেখা হয়েছে সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। তাহলে বুঝতে পারলে, মনে হয় অবশ্যই বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবারে জেনে নিই চলো রাইম স্কিম। এই কবিতাটার একটা রাইম স্কিম রয়েছে। রাইম স্কিমটা কি জিনিস, না ধরো এই কবিতাটা নিলাম, এই কবিতাটা দেখো ছন্দের মিল, শেষের ওয়ার্ডগুলো সাধারণত মিল থাকে, যেটা ছান্দিক যে মিল থাকে এটা শেষের ওয়ার্ডগুলোতে পাওয়া যায়। এখন এই প্রথম 4 লাইন যদি আমি বিশ্লেষণ করি, দেখো শেষের ওয়ার্ডগুলো লক্ষ্য করবে, ডে এর সঙ্গে মেয়ের মিল আছে। আবার দেখো টেম্পারেটের সঙ্গে ডেট, টেম্পারেট ডেট মিল রয়েছে। আবার সেকেন্ড স্ট্যান্ডে যদি চলে যায়, সেকেন্ড স্ট্যান্ডে দেখো সায়েন্সের সঙ্গে ডিক্লাইন্স, আবার ডিমডের সঙ্গে আনড্রিমড। আবার থার্ড স্ট্যান্ডে চলে যাচ্ছি, ফেডের সঙ্গে দেখো শেডের মিল রয়েছে, আবার ওয়েস্ট সঙ্গে গ্রোয়েস্টের মিল রয়েছে, এবং যে দুটো কাপলেট তার পর মিল রয়েছে সি অ্যান্ড দি। তাহলে দেখো একটা অল্টারনেটিভ লাইনে মিল রয়েছে। তাহলে এগুলোকে যদি আমি মানে মার্ক করি, তাহলে একটা যদি নাম দিয়ে দিই, ধরো ডে এবং মে মিল রয়েছে, তাহলে এগুলোকে ধরো নাম দিলাম এ, এবং এটারও যেহেতু মিল রয়েছে। পরে টেম্পারেটে মিল রয়েছে এবং ডেটে রয়েছে, টেম্পারেটকে দিলাম বি এবং বি। পরের স্ট্রেঞ্জে তার এ বি দেওয়া যাবে না, বিকজ আলাদা আলাদা মিল রয়েছে, তাই আলাদা আলাদা অ্যালফাবেট দিতে হবে। দেখো সায়েন্স এবং ডিক্লাইন্স, এগুলোকে মার্ক করলাম সি এবং সি দিয়ে, এবং ডিমড এবং আনট্রিমড এগুলোকে করলাম ডি এবং ডি দিয়ে, ঠিক আছে। আবার পরের স্ট্রেঞ্জেতে, পরের পংক্তিতে কিসের সঙ্গে মিল হয়েছে না, ফেড আর শেড, এগুলোকেও আলাদা নাম দিতে হবে, এগুলোকে দিলাম ই আর ই। এবং ওস্ট আর গ্রোস্ট,
এগুলোকে দিলাম এফ এফ। আর শেষের যে কাপলেটে সেটা হচ্ছে সি অ্যান্ড ডি, এগুলো সেম মিল রয়েছে তাই জি জি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে বন্ধুরা দেখো একটা অ্যালফাবেটিক্যালি ব্যাপার চলে এলো, এইটাকেই বলা হচ্ছে রাইম স্কিম। তাহলে আমাদের রাইম স্কিমটা কি হলো না, এ বি সি ডি ই এফ জি জি, এই হচ্ছে রাইম স্কিম। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা কবিতারই তোমরা রাইম স্কিম সহজেই বার করতে পারবে এইভাবে। তাহলে এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি সি ডি ই এফ জি জি। ওকে, তো অনেক ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো কবিতাটা। যদি কোনো প্রশ্ন থাকে, যদি ক্লিয়ার করার থাকে, তোমরা কমেন্টে জানাও। Like a bird on a tree, উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করবো। এর পরের ভিডিওর জন্য I'm just sitting রেডি থাকো। here. আর নতুন যারা আছে তোমরা অবশ্যই I সাবস্ক্রাইব করে got নাও। time, it's clear to see from up here.